হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে। জানি আমি অনেক দিন পর এসেছি, অনেক দিনের একটা গ্যাপ ছিল, অনেক দিন ধরে আমি কোনো ভিডিও করি না, অনেক দিন ধরে তোমাদের সাথে কথা বলি না, আমার কোনো খবর তোমাদেরকে দিই না, কারণ অনেকটাই লম্বা। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্যেই আজকে তোমাদের সামনে বসা। তো বেশি কথা বাড়াবো না, বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাব। তো আমি আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, তোমাদের সবার হেলথ ভালো আছে। আমার মতো কাশি বাঁধিয়ে বসে নেই তোমরা। তোমরা জানো আমার শীতকালে একটা খারাপ কাশি বেঁধে যায় প্রত্যেক বছর, আর এবারও তাই হয়েছে। 2 মাস হয়ে গেল। সে কাশি এমন কোনো ওষুধ নেই, এমন কোনো ট্রিক নেই যেটা আমি অ্যাপ্লাই করিনি, কিন্তু সেই কাশি থামার নামই নিচ্ছে না। এটা শীতও যাবে, কাশিও যাবে, এটা আমার সাথে হয় প্রত্যেক বছর, লাস্ট 3-4 বছর ধরে হচ্ছে। তো যাই হোক, আমার মতো অবস্থা নিজেদেরও বানিয়ে রেখো না। তো এতদিন ধরে আমি কোথায় হারিয়েছিলাম, কেন হারিয়েছিলাম, আরও কিছু তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যেই আজকে আমি এখানে বসে। তো চলো বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো এতদিন ধরে আমি যে কারণটার জন্যে হারিয়েছিলাম, সব কিছুর থেকে নিজেকে আইসোলেট করে নিয়েছিলাম, সেটা সোশ্যাল মিডিয়া বলো, সেটা বাইরে গেট টুগেদার বলো, সেটা কারোর সাথে কথা বলা বলো, বা অন্য কোনো ধরনের কাজ, শুধুমাত্র পড়াশোনা বাদ দিয়ে মনে হতো যে সারাদিনে পড়াশোনা ছাড়া বোধহয় আমার কাছে কোনো টাইমই নেই। সেখান থেকে আমি যে আধা ঘন্টা পার করবো, সেই টাইমটুকু নিজের হচ্ছিল না। তো এটার মূল কারণ হলো আমার FMGE, ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট এক্সামিনেশন। তোমরা জানো বাইরে থেকে পড়ে আসলে এই পরীক্ষাটা দিতে হয়। এই রিগার্ডিং আমি আগেও ভিডিও বানিয়েছি, মায়ের ডায়াগনোসিস হওয়ার আগে আমি তোমাদেরকে এই রিগার্ডিং 2টো ভিডিও বানিয়েছিলাম, তোমরা আইকনে দেখে নাও। তো তখন আমি এর রিগার্ডিং অনেক কিছু বলেছিলাম, তো সেই প্রিপারেশান নিয়েও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আমি একবার পরীক্ষাটা দিয়েও ছিলাম যখন মার ট্রিটমেন্ট হচ্ছিল। তো তোমরা অনেকেই আমার সাথে আমার কাছে তার রেজাল্টের ব্যাপারেও জানতে চেয়েছো, কিন্তু আমি কখনোই সরাসরি সেটা নিয়ে ওপেন আপ সরাসরি সেটা নিয়ে খোলাখুলি কথা বলিনি, কারণ আমার মনে হয়েছে যে সেটা সঠিক সময় ছিল না। সব কিছুরই একটা সঠিক সময় থাকে, আর আমি সেই সঠিক সময়টার জন্যই ওয়েট করছিলাম যে সব কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু একটা সঠিক সময়ে। তো আজ সেই সঠিক সময়, আর আমার মনে হচ্ছে, তো সেটাই তোমাদের কাছে আমি পুরোটাই বলবো যে সেই সময় কি হয়েছিল আর এখন কি হয়েছে। তো আমি যখন বাংলাদেশ থেকে পাস করে আসলাম, বাড়িতে আসার পর আমি FMG প্রিপারেশান নিচ্ছিলাম। তোমরা জানো তার পরপরই মার ডায়াগনোসিস হয়। আমি বাংলাদেশ থেকে ডকুমেন্টস আনার পরেই মাকে নিয়ে চেন্নাইতে চলে যাই, সেখানে মার ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে আমি সেখানে প্রথমবার যখন আমি FMGE দিই, তার মার ডায়াগনোসিস হয় নভেম্বরে, আমরা ওখানে নভেম্বরে চলে যাই, নভেম্বর এন্ডে। মার ট্রিটমেন্ট শুরু হয় ডিসেম্বরের 1st থেকে, আর সেবার আমার FMGE ছিল জানুয়ারির 20 তারিখে। আমি আর আলিয়া এসেছিলাম, তোমরা সেই ব্লগগুলোও দেখেছো। আলিয়া আমার এখানে ছিল, ওর সেন্টার কলকাতাতে ছিল, আমরা একসাথে পরীক্ষা দিয়েছিলাম, ও বাড়িতে এসেছিলাম, আমরা একসাথে ছিলাম। তো সেবার আমি কোনো প্রিপারেশান নিতে পারিনি, কারণ ওই রকম একটা সিচুয়েশান, মায়ের ওই কন্ডিশান, সব কিছুর সাথে ডিল করা অত্যন্ত ডিফিকাল্ট ছিল আমার কাছে। তার জন্য আমি একদমই পড়াশোনা আমি করতেই পারিনি। আর সেই সময় মায়ের হেলথ অনেক খারাপ হয়ে যায়, ফার্স্ট কিমো শুরু হয়, তখন মার ডায়রিয়া শুরু হয়, অনেক পরিস্থিতি অনেক খারাপ, হাতে বাইরে চলে যায়। তো সে সব কিছু নিয়ে আমি মেন্টালি পুরো ব্রেকডাউন হয়েছিলাম, যার জন্য আমি কোনো রকমই প্রিপারেশান ছাড়াই পরীক্ষায় বলতে পারো যে আমি বসেছিলাম। শুধুমাত্র যেগুলো ভিডিও কিছু হয়, তাও আমি লাস্ট 5 ইয়ার্সের কোশ্চেনের ভিডিও থাকে, সেই ভিডিওগুলো আমি একবার করে দেখেছিলাম, আর কিছু আমি করিনি। সলিউশন একটা বই, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, যেটা মেন সলভ করতে হয়, সেটা কোনোদিন আমি ছুঁয়েও দেখতে পারিনি। ওইভাবেই কেনা ছিলাম, ওইভাবেই চলে গেছিলাম, তো আমি কোনোদিন ওটা দেখতেও পারিনি। তো যাই হোক, যার জন্য আমি প্রথমবার যখন পরীক্ষা দিলাম, আমি কোনো প্রিপেয়ারই না। আমি পরীক্ষা কিভাবে দিয়েছিলাম আমি জানি না। এখন আমি যখন ভাবি, তখন আমি চিন্তা করি যে আমি কিভাবে এখানে এসে আমি সেই পরীক্ষাটা দিয়েছিলাম ওই কন্ডিশনে। তো সেবার আমার মার্কস এসছিল 133, ওটা ফার্স্ট টাইম ছিল। তারপর আমি জীবনে কোনো দিনও আমার নামের পাশে ফেল দেখিনি, সেবার আমি আমার নামের পাশে প্রথম ফেল দেখি এরকম একটা বড় পরীক্ষায়। তো সেটা আমার কাছে অ্যাকসেপ্ট করাটাও অনেক কঠিন ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, যে একদিকে মার হেলথ আর একদিকে এরকম নিজের সাথে একটা ঘটে যাওয়া ঘটনা, নিজের নামের পাশে ফেলটা দেখা, ওটা অ্যাকসেপ্ট করাটা আমার নিজের জন্য অনেক ডিফিকাল্ট ছিল, আমার মায়ের জন্য অনেক ডিফিকাল্ট ছিল।
তো সেইটাকে অ্যাকসেপ্ট করে আবার নতুন করে জার্নি শুরু করি। কিন্তু তখন মায়ের মানে ট্রিটমেন্টটাকে আরও লং প্রসেসে নিয়ে যাওয়া হয়। ইনিশিয়ালি আমরা ভেবেছিলাম যে 3 মাসে ট্রিটমেন্ট করা হবে সরি, কিন্তু সেই ট্রিটমেন্টটাকে 6 মাসে নিয়ে চলে যাওয়া হয়। তো আমাকে আরও বেশি টাইম ওখানে থাকতে হয়, যার জন্য আমি এখানে ব্যাক করতে পারিনি। পুরোটাই আমাকে ওখানেই থাকতে হয়েছিল। আর ওখানে থাকা মানে প্রত্যেক 11 দিনে আমাকে হসপিটালে থাকা, তোমরা জানো 14 দিনের মাথায় আমার কিমো হতো। তো প্রত্যেক 11 দিন আমাকে হসপিটাল যেতে হতো, থাকতে হতো ওখানে, সব কিছু হ্যান্ডেল করা। তার মধ্যে দিয়ে আমি চেষ্টা করেছি আমার সম্পূর্ণটা দেওয়ার, যতটুকু পেরেছি পরীক্ষার জন্যে। জুলাইতে আমি আবার রিঅ্যাটেম্প্ট করি এফএমজিতে। আমি আবার বাড়ি এসেছিলাম। সেবার আমি আর কোনো ভিডিও করিনি, ব্লগে তোমাদেরকে দেখাইনি, বা আমি সেটা শেয়ার করিনি, কারণ আমি আর চাইনি কিছু শেয়ার করতে। তখন আমার মনে হয়েছিল যে একবারে যখন হয়ে যাবে তখনই টোটালটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো সেবার প্রে করেছিলাম যে আমি আমার যতটা পারলাম এই সিচুয়েশনের মধ্যে করলাম, বাকিটা ভগবানের ইচ্ছের উপরে কিছুই নেই। তো সেবার অ্যাটেম্প করার পরে আমার মার্কস আসে 145, মানে 5 নাম্বার। 150-তে তোমার ক্লিয়ার হয়ে যায় এক্সামটা, 145 আসে। সেবার আলিয়ার ক্লিয়ার হয়ে গেছিলো। প্রথমবার আলিয়ারও ক্লিয়ার হয়েছিল না, সেকেন্ডবার জুলাইতে আলিয়ার ক্লিয়ার হয়ে যায়। তো আলিয়া অনেক কান্নাকাটি করেছিল, আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছিল যে 5 মার্কের জন্যে কারোর বেঁধে থাকে। তো সেবার হয়তো আমার টাইম আসেনি। সঠিক সময়ের আগে কিছুই হয় না। সে তুমি যত যাই করো, তোমার যতক্ষণ অবধি সময় না আসবে ততক্ষণ তোমার লাইফে কিচ্ছু হবে না। সঠিক সময় অবধি সব কিছু হবে। তো সেখানেও আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আমি একদিন সারাটা দিন ধরে অনেক কান্নাকাটি করেছি। এরপরেও তোমরা আমাকে অনেক কমেন্ট এসছে, অনেকেই জানতে চেয়েছো দিদি এফএমজির তোমার রেজাল্ট কি হলো, কিন্তু আমি সবসময় ওটা স্কিপ করে গেছি কোনো না কোনোভাবে, কোনো না কোনো ইমোজির মাধ্যমে, কোনো না কোনোভাবে। কারণ আমি চাইনি যে আমি যদি তোমাদেরকে শুধু নাম্বারটা বলি, তোমরা হয়তো শুধু নাম্বারটাই জানবে, কিন্তু এই পুরো স্টোরিটা জানবে না। আমরা শুধুমাত্র বুকটাকে জাজ করি কভারটা দিয়ে, কিন্তু কথা আছে না যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। তো সেটাই হয়েছে আমার সাথে। তো যার জন্যে আমি নাম্বারটা কখনোই বলিনি, যে এখন বললে হয়তো বা শুধু নাম্বারটাই জানবে। নাম্বারটা জেনে অনেকেই অনেকের মতো করে কমেন্ট করবে, অনেকেই অনেকের মতো করে অনেক কিছু ভেবে নেবে। তো আমি চাইছিলাম নাম্বারটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তোমরা আমার একটা ফ্যামিলি, তোমাদের অবশ্যই অধিকার আছে আমার লাইফের, যদি আমি প্রত্যেকটা মোমেন্ট শেয়ার করেছি তোমাদের সাথে, তো এটা আমার লাইফের একটা অনেক বড় লেসন, অনেক বড় একটা পার্ট, যেটা আমার লাইফে সারা জীবন থাকবে। আর এখান থেকে আমার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, যেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তাই আমি চেয়েছি যে সঠিক সময়ে আমি মার্কসের সাথে তার পুরো হিস্ট্রিটা, তারপরে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব। তখনই আমি তোমাদেরকে ডিটেলটা জানাবো। তার জন্য আজকে তোমাদের সামনে আমি বসে আছি, তার জন্য আমি তোমাদের সামনে পুরো স্টোরিটা নিয়ে বসে আছি। তো সেবার 145 মার্কস আসার পরে আমি বুঝে গেছিলাম যে এখনও আমার সময় আসেনি, নাহলে 5 মার্কের জন্য আমার বেঁধে থাকতো না। তো আমার কনসেপ্ট আরেকটু বাড়াতে হবে, আমাকে আরেকটু খাটতে হবে। হয়তো বা আমার ততটা খাটনি হচ্ছে না, সেটা আমি বুঝেওছিলাম, কারণ ওখানে আমি ভাবছি যে আমি আমার ওই পরিস্থিতির মধ্যে আমি দিতে পারছি, কিন্তু এই পরীক্ষাটার জন্য যে ডেডিকেশনটা দরকার, তোমাকে একটা কিছু পাওয়ার জন্য যে ডেডিকেশনটা দরকার, সেটা আমি দিতে পারছিলাম না। তারপর আমরা বাড়ি আসি, মার ট্রিটমেন্ট ঠিক হয়। আর ভগবান একসাথে তোমাকে সব কিছু দেবে না, কিছু একটা বিনিময়ে তোমাকে কিছু একটা ছাড়তে হবে। তো সেই সময় মা সুস্থ হয়ে যায়, মায়ের রিপোর্ট ভালো আসে, কিন্তু আমার রিপোর্টটা খারাপ আসে, ওই যে রেজাল্টের রিপোর্ট। তো আমার কোনো কমপ্লেন ছিল না গোপুর কাছে। ঠিক আছে, তোমার ডিসিশন কখনোই খারাপ হয় না, তোমার ডিসিশন তুমি সবসময় আমার জন্য বেটার প্ল্যান করে রাখো, আমি জানি, সেই বিশ্বাস নিয়ে আমি এগোই। তো মাকে সুস্থ করেছো, এবার হয়নি, আমার পরের বার হবে। একসাথে আমি সব কিছু জীবনে পেতে পারি না, হয় না। তো সেবার মা সুস্থ হয়ে যায়, রিপোর্ট সব কিছু নর্মাল আসে। আমি মাকে নিয়ে বাড়ি আসি। মাকে নিয়ে বাড়ি আসার পরে আমি একটু ব্রেক নিই, 15 দিনের ব্রেক নেওয়ার পরে আমি আমার জার্নি শুরু করি, আবার রিস্টার্ট করি পুরো, যে এটা আমার প্রথমবার। আমি ভুলে যাই যে আমি আগে 2বার পরীক্ষা দিয়েছি, কারণ ওই 2বার আমি এমন পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়েছি যেটা কখনোই একটা নর্মাল যেটা সত্যিই পরীক্ষার্থী একটা পরীক্ষা দেওয়ার জন্য যে প্রিপারেশনের দরকার হয় সেটা কোনো দিনই আমি নিতে পারিনি। এই পরীক্ষাটা দেওয়ার জন্য যে প্রিপারেশনটা দরকার হয় সেটা আমি কোনো দিনই নিতে পারিনি। তার জন্য আমার মাইন্ডটাকে আমি সেট করে নিয়েছিলাম যে এটাই আমার প্রথমবারের জন্য পরীক্ষা, এটাই আমি প্রথম অ্যাটেম্প্ট করতে যাচ্ছি, আমি সেইভাবেই নিজেকে প্রিপেয়ার করব।
তো সেইভাবেই নিজেকে সম্পূর্ণ প্রিপেয়ার করা শুরু করি, একদম শুরুর থেকে, নোটস থেকে, মানে যত যা করা যায় আমার ক্যাপাবিলিটি অনুযায়ী। আমার ছিল যে আমি এখানে জন্য মানে এক্সামের সরি পেট কী হবে আমরা জানি না। এই পরীক্ষাটা এমনই যার তুমি কোনো কিছুই বলতে পারবে না, মানে পরীক্ষা দিয়ে এসেও আমি বলতে পারিনি যে আমার পরীক্ষা কেমন হয়েছে। এটা এমন একটা এক্সাম যে তুমি কিছুই জানবে না এর মানে এর উপরে যে তুমি পাস করবে কি না করবে না, তোমার পরীক্ষা ভালো হলো না খারাপ হলো, এটা কখনো বলা যায় না। কারণ তুমি ভেবে যাবে এক, ওখানে তোমার সাথে হবে আর এক। এই পরীক্ষাটাই এরকম, হার্ডওয়ার্ক তো আছে, লাকও তোমার সাথে থাকতে হবে। লাক না থাকলে এটা অসম্ভব। এটা আমার এক্সপিরিয়েন্সে হয়েছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তোমাদেরকে বলছি। তো আমি সম্পূর্ণ আইসোলেট করে নিয়েছিলাম 4 মাস। আমার এটাই মাথার মধ্যে সেট ছিল আমি সম্পূর্ণ ডেডিকেট থাকবো এক্সামের জন্য, যেটা এবার আমাকে পার করতেই হবে। আর আমি আমার সম্পূর্ণটুকু দেবো, মানে আমি আমার 1%ও বাকি রাখবো না, যে আমি কালকে বলতে পারবো যে আমি যদি এইটুকু কষ্ট করতাম তাহলে হয়তো এবার হয়ে যেত, আমার হয়তো এইটুকু কষ্ট বাকি ছিল। এই কথাটা আমি আমার সাথে বলবো না, সেই ডেডিকেশনটা নিয়েই আমি শুরু করেছিলাম। তার জন্য আমি 4 মাস সব কিছুর থেকে আমি লাস্টের 2 মাস আরও বেশি সব কিছু থেকে নিজেকে আড়াল করে দিই। আমি ফোনও দেখার টাইম পেতাম না, সারাদিন পরে হয়তো 5 মিনিটের জন্য ফোন দেখতাম, শুধুমাত্র একটু মেন্টাল রিল্যাক্সেশন লাগে, একটু কোনো জায়গায় কী ইনফরমেশান এসছে তার জন্যেও, যে নতুন করে কোনো নোটস বেরিয়েছে কিনা, নতুন কোনো আপডেট কিনা, এইটুকুর জন্য আমি দেখতাম। তো এবার ডিসেম্বর, পরীক্ষাটা হলো জানুয়ারির 12 তারিখে, রেজাল্ট দিয়েছে আমাদের 19 তারিখে মেবি, হ্যাঁ। তো এবার আমার নাম্বার এসছে 168। ফাইনালি এফএমজি পাস। তো ফাইনালি এফএমজি পাস হয়েছে 168 নাম্বার নিয়ে, যেটা মানে এবার হয়তো আমার কাছে সঠিক সময়, আমার জন্যে সঠিক সময়। সব কিছু আমার সাথে ছিল, পরিস্থিতি যাই হোক, পরীক্ষার হলে যাই হোক, এক্সামের কোশ্চেন পেপার যেমনই আসুক, সব কিছুই আমার ফেভারেবল হয়েছে, সব কিছুই আমাকে ফেভার করেছে, আর আমি এক্সামটা ক্র্যাক করতে পেরেছি সবার আশীর্বাদে। সবাই আমাকে অনেক 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 ব্লেসিংস দিয়েছে, সেটা চেন্নাই হোক, মানে হসপিটাল থেকে শুরু করে সবাই, হসপিটালে সবাই, নার্স থেকে শুরু করে ডক্টর থেকে শুরু করে সবাই, এভরিওয়ান। তারপর আমার কাছের যত মানুষ আছে সবাই আমাকে অনেক ব্লেসিং করেছে, তাদের সবার আশীর্বাদে আজকে এক্সাম আমার পাস হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। তো এইটুকুই তোমাদেরকে জানানোর ছিল। এখন আমি শুধু ওয়েট করছিলাম, ইনফরমেশানটাও তোমাদেরকে জানাতে এত লেট করলাম, কারণ আমি ওয়েট করছিলাম যে আমার দিল্লি যেতে হয় এই পাস সার্টিফিকেটটা কালেক্ট করতে, তো সেটার এন্ট্রি স্লিপটা নিতে হবে। তো এন্ট্রি স্লিপটা না আসা অবধি আমি চাচ্ছিলাম না যে বলি। তো এন্ট্রি স্লিপটা নিতে আমাকে 24 ফেব্রুয়ারি যেতে হবে, আমার রিপোর্টিং ডেট এসছে। তো আমি সেদিন যাব দিল্লি। প্ল্যান ছিল অনেক যে ওখানে থাকবো, ঘুরবো, কিন্তু ওই যে বলে আমাদের অ্যাকর্ডিং কিচ্ছু হবে না, সে যা প্ল্যান করে রেখেছে সেটাই হবে। তো তার প্ল্যান আলাদাই, তার জন্য আমি ওখানে শুধু আমার কাজটা মিটিয়ে চলে আসব। কোনো এক সময় সবাই মিলে যাব, সব আমার ফ্রেন্ডসরা, ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব দিল্লি। তো এখন আমি একাই যাব, গিয়ে আমার সার্টিফিকেটটা নিয়ে আসব, তোমাদের সাথে সম্পূর্ণ জার্নি শেয়ার করব। এইভাবেই সব সময় তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় সবসময় আমাকে রেখো, এইভাবেই সাথে থেকো। আর এটা রিগার্ডিং যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কিভাবে পজিটিভ থাকা যায়, তো যদি এর উপরে কোনো ভিডিও তোমরা চাও তো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। কারণ আমি জানি যে ফেলটাকে পাসে কনভার্ট করা এটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়, যখন তুমি বারবার মানে পরপর 2টো অ্যাটেম্প্ট যদি তোমার মিস হয়ে যায়, তখন 3rd অ্যাটেম্প্টে যাওয়ার আগে নিজের ওপরে কত তোমার ডাউট আসে, কত সেলফ ডাউট আসে, সেটা আমি জানি। তো হয়তো আমি তোমাদেরকে একটু হলেও কিছু হেল্প করতে পারি। যদি এর রিগার্ডিং তোমাদের কোনো ভিডিও দরকার হয় তো অবশ্যই আমাকে জানিয়ে আমি তোমাদেরকে আমার নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। আর এভাবে ভালোবেসো, এটাই বলবো। তোমাদের আশীর্বাদটুকুই চাই, সাথে থাকা চাই। তোমাদের আশীর্বাদটুকু থাকলে জীবনে এইভাবেই সব বাধা বিপত্তি কাটিয়ে আমি এগিয়ে যেতে পারবো। এতটুকু নিজেকে শক্ত রাখতে পারবো যে সব বাধা কাটিয়ে নিজেকে স্ট্রং রেখে এগিয়ে যেতে পারবো। আর যারা 2টো অ্যাটেম্প্ট দিয়েছো, মনে করছো 3rd অ্যাটেম্প্টও হবে কি না, ভুলে যাও পিছনে কটা অ্যাটেম্প্ট দিয়েছো, প্লিজ ভুলে যাও। কারণ প্রত্যেকটা অ্যাটেম্প্টকে নিজের প্রথম অ্যাটেম্প্ট হিসেবে মনে করো। জানো না তুমি যে তোমার কোন অ্যাটেম্প্টে ক্লিয়ার হয়ে যাবে। তো ঠিক আছে, আগে যা গেছে,
তোমার কনসেপ্টটা ক্লিয়ার করো, আর একটু শার্প করো, হয়ে যাবে। এখানে নেগেটিভিটিটা রাখবে না, নেগেটিভ চিন্তাভাবনাটাই জীবনে রাখবে না। সবার জন্য এটা, শুধুমাত্র পরীক্ষার জন্য না, লাইফে এগোনোর জন্যই নেগেটিভিটিটা আমাদের দূরে রাখা অনেকটা দরকার আমার মনে হয়েছে। তো যাই হোক, অনেক বেশি বলে ফেলছি। তো এবার রেগুলার ভ্লগ করব আশা করছি না, এবার আমি করবই, কারণ আস্তে আস্তে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, অনেক কিছু তোমাদের সাথে জানানোর আছে। এখন তো ডিউটি শুরু হবে, প্রসেস হবে, ডিউটি শুরু হতে এখন অনেক টাইম লাগবে। তো যাই হোক, পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো, তোমরা দেখতে থেকো আর এভাবেই সাথে থেকো। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, অনেক হয়তো বেশি বলে ফেললাম, লং ভিডিও হয়ে গেল, তো প্লিজ একটু দেখে নিও। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই, বাই।